ডেথ ভ্যালি আমেরিকার একটি শুষ্ক ও জনমানবহীন এলাকা। এই জায়গাটিকে খুব বিপজ্জনক বলে মনে করা হয়, কারণ এর চারপাশে কেবলই মরুভূমি। সূর্য প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে, আর আশেপাশে কোনো মানুষ চোখে পড়ছে না। এই জনমানবহীন রাস্তায় একজন বৃদ্ধ গাড়ি চালাচ্ছেন। তার নাম ভিক্টর। তিনি পুরনো গাড়ির যন্ত্রাংশ বিক্রি করেন এবং প্রায়ই এই পথে যাতায়াত করেন। বাইরের পরিবেশ খুব শান্ত, কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত ভয়। গাড়ি চালাতে চালাতে ভিক্টর রাস্তার পাশে একজন লোককে দেখতে পান। লোকটি একজন ভবঘুরে। সে ক্লান্ত, তৃষ্ণার্ত এবং তাকে খুব দুর্বল দেখাচ্ছে। ভিক্টর তার গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞেস করেন তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়, কিন্তু ভিক্টর তাকে বিশ্বাস করতে পারেন না। তিনি তাকে গাড়িতে উঠতে দিতে অস্বীকার করে বলেন যে তিনি এগিয়ে গিয়ে একটি স্টেশনের লোকদের জানাবেন যাতে তারা তাকে সাহায্য করতে পারে। এতে ভবঘুরে লোকটি কিছুটা হতাশ হলেও কিছু বলে না। ভিক্টর তার গাড়ি চালিয়ে চলে যান, কিন্তু কিছু দূর যাওয়ার পর ভিক্টর বুঝতে পারেন যে লোকটির কাছে জল পর্যন্ত নেই। এই প্রচণ্ড গরমে সে সেখানে বেশিক্ষণ টিকতে পারবে না। এই ভেবে ভিক্টর গাড়িটা ঘুরিয়ে নেয়। এখন মনে হচ্ছে ভিক্টর হয়তো একজন ভালো মানুষ এবং সে লোকটিকে সাহায্য করতে যাচ্ছে, কিন্তু সে ফিরতেই গল্পটা হঠাৎ এক বিপজ্জনক মোড় নেয়। ভিক্টরের মনে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে শুরু করে। এই কণ্ঠস্বরগুলো তাকে ভয়ঙ্কর কিছু করতে প্ররোচিত করে এবং সে হঠাৎ তার গাড়ির গতি বাড়িয়ে দেয়। সে সোজা ভবঘুরে লোকটির দিকে গাড়ি চালিয়ে যায় এবং তাকে পিষে ফেলে। এই মুহূর্তটা ভয়াবহ। ভবঘুরে লোকটি রাস্তায় যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু ভিক্টর থামে না। সে আবার গাড়িটা পেছনে নিয়ে যায় এবং তাকে আবারও পিষে ফেলে। এখন এটা স্পষ্ট হয়ে যায় যে ভিক্টর একজন বিপজ্জনক এবং উন্মাদ মানুষ। সে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং তার ব্যাগ থেকে কিছু সরঞ্জাম বের করে। তার মনের সেই একই কণ্ঠস্বরগুলো তাকে আরও বেশি নৃশংস হতে বলছে। সে আহত লোকটির কাছে যায় এবং তার সাথে ভয়ঙ্কর কিছু করে। সে তার শরীরের বিভিন্ন অংশ কেটে নিয়ে যায়। এই সব করার পর সে এমনভাবে হেঁটে চলে যায় যেন কিছুই ঘটেনি। কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার পাশ দিয়ে যাচ্ছিলেন। তার নাম চার্লস। তিনি রাস্তায় রক্তের দাগ দেখে সন্দেহ করেন যে কিছু একটা গোলমাল হয়েছে। সে দাগগুলো অনুসরণ করে ভিক্টরের গাড়িটি খুঁজে পায়। ভিক্টর একটি নির্জন এলাকায় অবস্থিত তার বাড়িতে পৌঁছে গেছে। এই বাড়িটিও খুব ভুতুড়ে, কারণ ভেতরে রয়েছে কাটা মাথা আর পচা গলা দেহ। সে ভেতরে গিয়ে একটি গ্যাস মাস্ক পরে নেয় এবং তার সাথে আনা জিনিসগুলো টেবিলের ওপর রাখে। হঠাৎ পুলিশ অফিসার চার্লস এসে পৌঁছায়। সে ভিক্টরকে ধরে ফেলে এবং হাতকড়া পরিয়ে দেয়। চার্লস যখন বাড়ির ভেতরে তাকায়, সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ পরিবেশটা ছিল অত্যন্ত নোংরা আর ভুতুড়ে। পচা গলা, মানবদেহ আর ভয়াবহ দুর্গন্ধ তাকে বিচলিত করে তোলে। সে সাথে সাথে সাহায্য চাওয়ার জন্য বাইরে যায়, কিন্তু যখন সে ফিরে আসে ভিক্টর উধাও হয়ে গেছে। আসলে ভিক্টর নিজের হাত কেটে হাতকড়া থেকে নিজেকে মুক্ত করেছে। সে এখন আবার পলাতক। চার্লস তাকে খুঁজতে বাইরে যায়, কিন্তু ঠিক তখনই ভিক্টর একটি মারাত্মক অস্ত্র হাতে নিয়ে তার সামনে হঠাৎ হাজির হয়। চার্লস ভয় পেয়ে তার বন্দুক ফেলে দিয়ে দৌড়াতে শুরু করে। হঠাৎ একটি গুলি ছোড়া হয়, যা সব কিছু থামিয়ে দেয়। ভিক্টর তার কাজ শেষ হয়েছে ঘোষণা করে আত্মসমর্পণ করে। এরপর তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় প্রকাশ পায় যে ভিক্টর পূর্বে একজন সৈনিক ছিল এবং ভিয়েতনাম যুদ্ধে লড়াই করেছিল। সেখানে সে প্রচুর সহিংসতা প্রত্যক্ষ করেছিল এবং নিজেও অনেককে হত্যা করেছিল। তার অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হলে সে বলে যে সে যা করছে তা তাকে অন্য এক জগতে আরও শক্তিশালী করে তুলবে। সে বলে যে তার মাথার ভেতরের কণ্ঠস্বর তাকে আদেশ করে এবং যদি সে তাদের কথা মানে তবে সে অমর হয়ে যাবে। অবশেষে তার সমস্ত অপরাধ প্রমাণিত হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হয়, যেখানে তার দণ্ড কার্যকর করা হয়। সেখানে একজন যাজক, একজন সাংবাদিক এবং চার্লস, সেই একই পুলিশ অফিসার যে তাকে ধরেছিল, সহ কয়েকজন উপস্থিত ছিল। ধীরে ধীরে বিষাক্ত গ্যাস তাকে মেরে ফেলে। সবাই ভাবে গল্প এখানেই শেষ, কিন্তু এখান থেকেই আসল ভয়াবহতা শুরু হয়। মৃত্যুর পরেও ভিক্টরের আত্মা বিলীন হয় না। সে অন্য রূপে ফিরে আসে এবং সেই একই ডেথ ভ্যালিতে ফিরে যায়। এখন গল্পটি চলতে থাকে। প্রায় 40 বছর পরে সময় বদলে গেছে, কিন্তু ডেথ ভ্যালির সেই ভয়ঙ্কর জায়গাটি একই রয়ে গেছে। এখন আমরা দেখতে পাই সেই একই পুলিশ অফিসার চার্লসকে, যিনি এখন বৃদ্ধ এবং এলাকার শেরিফ। তিনি তার ছেলে হ্যারিসের সাথে কথা বলছেন। হ্যারিসও একজন পুলিশ অফিসার এবং তিনি এখন তার বাবার স্থলাভিষিক্ত হতে চলেছেন। এলেন নামের একজন ডাক্তারও সেখানে আসেন। এরই মধ্যে আমরা মায়া নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটি ছোট রেস্তোরাঁয় কাজ করে। তার কাজটা সহজ, কিন্তু তার আচরণ কিছুটা খিটখিটে, কারণ সে তার কাজটা উপভোগ করে না। কিছুক্ষণ পর মায়াকে বাথরুম পরিষ্কার করতে পাঠানো হয়। যখন সে টয়লেট ফ্লাশ করে, তখন সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে। পানিটা লাল, যেন রক্তের সাথে মেশানো। সে পাইপের মধ্যে এক টুকরো কাপড় আটকে থাকতেও দেখে। সে তার বসকে এই বিষয়ে জানায়,
কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দেন না। তিনি বলেন যে এটা একটা গণশৌচাগার এবং সেখানে অদ্ভুত জিনিস পাওয়াটা স্বাভাবিক। বাইরে শেরিফ চার্লস তার ছেলের সাথে কথা বলেন। হ্যারিস বলেন যে এই এলাকায় বিশেষ কিছু ঘটে না এবং তিনি কাজের অভাব বোধ করছেন। এরই মধ্যে রেস্তোরাঁর কাছে একটি গাড়ি এসে থামে। ভেতরে দুজন পুরুষ এবং একজন আহত ব্যক্তি ছিলেন। তারা তাড়াহুড়ো করছিলেন এবং বলেন যে তাদের জ্বালানি ভরতে হবে এবং অবিলম্বে চলে যেতে হবে। কিছুক্ষণ পর শেরিফ এবং হ্যারিস চলে যেতে শুরু করেন, কিন্তু তারপর একটি টিভি সংবাদ প্রতিবেদনে বলা হয় যে কাছাকাছি একটি ব্যাংক ডাকাতি হয়েছে এবং অপরাধীরা একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছে। এতে সন্দেহ জাগে। ঠিক তখনই মায়ার পুরনো বন্ধু এসে সাহায্য চায়। সে বলে যে তার এক বন্ধু আহত হয়েছে এবং তার চিকিৎসার প্রয়োজন, কিন্তু সে নিজে পুলিশকে এড়াতে চায়। সে মায়াকে বলে যে সে চলে যাওয়ার পর যেন অ্যাম্বুলেন্স ডাকে। বাইরে শেরিফ এবং হ্যারিস রক্তের একটি ধারা দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়, তারাই ডাকাত। এই ব্যাপারে নিশ্চিত হয়ে হ্যারিস তার বন্দুক বের করে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং গোলাগুলি শুরু হয়ে যায়। শেরিফ চার্লস একজন ডাকাতকে অন্যমনস্ক করে রাখে আর হ্যারিস অন্যজনকে ধরার চেষ্টা করে। এদিকে মায়াকে ধরে জিম্মি করে রাখে। সে চায় পুলিশ যেন পিছু হটে। হ্যারিস তার বাবার অনুরোধে বন্দুক নামিয়ে রাখে। ডাকাতরা বলে যে তারা শুধু তাদের আহত সহকর্মীর জন্য সাহায্য চায় এবং তারপর চলে যাবে। ঠিক তখনই ডক্টর অ্যালেন এসে বলেন যে তিনি সাহায্য করতে পারবেন, কিন্তু তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটে। ডাকাতের ফোনটি পড়ে যায় এবং একটি স্ফুলিঙ্গ পেট্রোলে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে ওঠে। একজন ডাকাত টাকা নিয়ে পালিয়ে যায় আর বাকিরা পালানোর চেষ্টা করে। হ্যারিস আহত লোকটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারপর একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সব কিছু কেঁপে ওঠে। তারপর অদ্ভুত কিছু ঘটে। মাটি কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প হচ্ছে। এরপর হঠাৎ সব কিছু শান্ত হয়ে যায়, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। সেখানে থাকা মানুষগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। মায়া ভেতরে গিয়ে বুঝতে পারে যে তার বস এবং বাকিরা সেখানে নেই। সব কিছু খালি, যেন সেখানে কেউ ছিল না। এদিকে শেফ এবং হ্যারিসও লক্ষ্য করে যে সাহায্যকারী দল এসে পৌঁছায়নি। রেডিওতে একটি কণ্ঠস্বর শোনা যায়, কিন্তু তারা বাইরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। পুরো ব্যাপারটাই খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর। তারা পুড়ে যাওয়া গাড়িটি পরীক্ষা করে, কিন্তু ভেতরে থাকা আহত লোকটির দেহটি নেই। এতে সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। কি ঘটছে তা তারা বুঝতে পারে না। এদিকে হ্যারিস সাহায্যের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটি অদৃশ্য দেয়াল তাকে আটকে দেয়। সে দৌড়ে গিয়ে গুলি চালায়, কিন্তু ভেদ করতে পারে না। এটা স্পষ্ট হয়ে যায় যে তারা সবাই এই এলাকায় আটকা পড়েছে। এদিকে যে ডাকাতটা টাকা নিয়ে পালিয়েছিল সেও একই দেয়ালে ধাক্কা খায় এবং তার গাড়িটি বিধ্বস্ত হয়। সে গুরুতর আহত হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে মারা যায় না। ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করে যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। এই জায়গাটা এখন এমন এক জগতে পরিণত হয়েছে যেখানে মানুষ পুরোপুরি জীবিতও নয়, আবার পুরোপুরি মৃতও নয়। এটা এমন এক পরিস্থিতি যেখান থেকে পালানো প্রায় অসম্ভব, এবং এর সাথে সাথে এক নতুন ভয়ঙ্কর সত্য উন্মোচিত হতে চলেছে। এতক্ষণে সবাই বুঝতে পেরেছে যে তারা এক অদ্ভুত এবং বিপজ্জনক জায়গায় আটকা পড়েছে। এই জায়গাটা পুরোপুরি বাস্তব জগতও নয়, আবার পুরোপুরি পরকালও নয়। এখানে অবদ্ধ কিছু একটা ঘটছে। রেস্তোরাঁর ভেতরে মায়া, শেরিফ, চার্লস, হ্যারিস এবং ডক্টর অ্যালেন সবাই একসাথে বসে পরবর্তী পদক্ষেপ কী হবে তা বোঝার চেষ্টা করছে। ডক্টর অ্যালেন আগে খুঁজে পাওয়া পুরনো কাগজটা পড়ছেন। বলা হয় যে মানুষ অন্ধকার এবং আলোর মাঝে আটকা পড়েছে। এর মানে হলো তারা জীবন ও মৃত্যুর মধ্যবর্তী এক জায়গায় আছে। এদিকে হ্যারিস ফিরে এসে সবাইকে জানায় যে সে নিজে পুরো এলাকাকে ঘিরে থাকা অদৃশ্য দেয়ালটি দেখেছে। সে বলে যে এই জায়গা থেকে কেউ বের হতে পারবে না। ভয় আরও বেড়ে যায়। তারপর তারা সবাই বাইরে এক অদ্ভুত দৃশ্য দেখে। আগে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়া ডাকাতটি এখনও বেঁচে আছে। তার মুখটা মারাত্মকভাবে বিধ্বস্ত, তার শরীর ক্ষতবিক্ষত, কিন্তু সে এখনও নড়াচড়া করছে। এটা দেখে সবাই বুঝতে পারে যে এখানে মৃত্যুর নিয়ম আলাদা, এখানে কেউ সহজে মরে না। এদিকে মায়া এবং রেস্তোরাঁর ভূগর্ভস্থ অংশে যায়, যেখানে প্লাম্বিং এবং পয় নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। তারা গাড়ির চাবি খোঁজার চেষ্টা করছে। হঠাৎ মায়া ভেতর থেকে একটা শব্দ শুনতে পায়। সে ভয় পেয়ে পিছিয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যায়। মায়া আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর আবার বেরিয়ে আসে। সে বলে যে সে কিছুই খুঁজে পায়নি, কিন্তু এখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাইরে শেরিফ এবং হ্যারিস সব কিছু দেখছে। হঠাৎ হাসপাতালের পোশাক পরা একজন বৃদ্ধ দৌড়ে বেরিয়ে আসে। তাকে খুব ভীত এবং বিভ্রান্ত দেখাচ্ছিল। এই সব দেখে সবাই বুঝতে শুরু করে যে এখানে খুব বড় এবং বিপজ্জনক কিছু একটা ঘটছে। হ্যারিস একটি ঘরে প্রবেশ করে এবং একটি অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য দেখে। একজন লোক অর্ধেক পুড়ে গেছে,
তার শরীর অসম্পূর্ণ, কিন্তু সে এখনও জীবিত। সে হ্যারিসের সাথে কথা বলে এবং তাকে বাঁচানোর চেষ্টা না করতে বলে। একথা শুনে হ্যারিস ভয় পেয়ে যায়। তারপর হঠাৎ একটি কালো ছায়ার মতো বস্তু আবির্ভূত হয়। এটি খুব দ্রুত এবং দেখতে মানুষের মতো নয়। এটি সরাসরি হ্যারিসকে আক্রমণ করে এবং তাকে ভিতরে টেনে নেয়। এই সব কিছু খুব দ্রুত ঘটে, বোঝার কোনো সময়ই পাওয়া যায় না। এদিকে রেস্তোরাঁয় মায়াও অদ্ভুত জিনিস অনুভব করতে শুরু করে। সে কণ্ঠস্বর শুনতে পায় যেন কেউ তাকে ডাকছে, কিন্তু যখন সে বাইরে আসে তখন সেখানে কেউ থাকে না। এটা স্পষ্ট যে এটি কোনো সাধারণ শত্রু নয়, এটা অন্য কিছু। এদিকে পুলিশের গাড়িতে ভয়ে কাঁপতে কাঁপতে বসে আছে। হঠাৎ সে গাড়ির উপর কিছু একটা পড়ার অনুভূতি পায়। সে বাইরে তাকায় এবং ভয়ে কাঁপতে থাকে। হ্যারিসের দেহটা গাড়ির ওপর এসে পড়ে। সে আহত কিন্তু তখনও জীবিত। ডক্টর অ্যালেন তাকে সাহায্য করতে আসেন, কিন্তু তারপর হঠাৎ সেই একই ভয়ঙ্কর প্রাণীটি আবার আবির্ভূত হয়। এবার এটি ডক্টর অ্যালেনকে আক্রমণ করে এবং হত্যা করে। এটা স্পষ্ট হয়ে যায় যে এ কোনো মানুষ নয়, এ সেই ভিক্টর। কিন্তু সে আগের মতো নেই। সে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার শরীর ক্ষতবিক্ষত, তার মুখ চেনার উপায় নেই এবং তার নড়াচড়া ভয়ঙ্কর। শেরিফ চার্লস তাকে চিনতে পারেন। তার মনে পড়ে যায় যে এ সেই একই লোক যাকে তিনি বহু বছর আগে ধরেছিলেন। এখন ভিক্টর এক দানবে পরিণত হয়েছে। সবাই বুঝতে পারে যে এই সব কিছু তার কারণেই ঘটছে। সে এই জায়গার অধিপতি হয়ে উঠেছে এবং সবাইকে হত্যা করতে এসেছে। কিন্তু এখানে একটি মোড় আছে। সে তাদের সরাসরি হত্যা করছে না, সে তাদের ভয় দেখাচ্ছে, নির্যাতন করছে এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিচ্ছে। এরপর শেরিফ চার্লসের একটি পুরনো ঘটনার কথা মনে পড়ে। তিনি তার পুরনো কেস ফাইলটি বের করে ভিক্টরের একটি রেকর্ডিং শোনেন। রেকর্ডিংটিতে ভিক্টর বলে যে সে অন্য কোনো শক্তির নির্দেশে এসব করছে। সে বলে যে সে আত্মা সংগ্রহ করছে। এখন এটা স্পষ্ট হয়ে যায় যে ভিক্টর শুধু একজন মানুষ ছিল না, সে কোনো এক অন্ধকার শক্তির অংশ হয়ে গিয়েছিল। এরপর হ্যারিস একটি পরিকল্পনা করে। সে বলে যে এই প্রাণীটিকে ধ্বংস করতে হলে একটি বিশাল বিস্ফোরণ ঘটাতে হবে। তার মনে পড়ে যে গ্যাস স্টেশনের কাছে প্রচুর জ্বালানি আছে। সে ভিক্টরকে সেখানে প্রলুব্ধ করে নিয়ে গিয়ে বিস্ফোরণে তাকে হত্যা করার পরিকল্পনা করে। শেরিফ চার্লস এই পরিকল্পনায় সাহায্য করে। সে তার ছেলের কাছে ক্ষমা চায় এবং বলে যে সে একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করেনি, এটি একটি আবেগঘন মুহূর্ত। কিন্তু তারপর সে একাই চলে যায়। আসলে সে নিজেই ভিক্টরের মুখোমুখি হতে যাচ্ছে। এদিকে বাকিরা একটি পরিকল্পনা প্রস্তুত করে, কিন্তু তারপর আরেকটি বড় বিপদ দেখা দেয়। এখন গল্পটি তার সবচেয়ে বিপজ্জনক এবং সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। শেরিফ চার্লস একাই সেই পুরনো বাড়ির দিকে রওনা দেয় যেখানে ভিক্টর একসময় থাকত। তার উদ্দেশ্য স্পষ্ট, এবার সে দানবটিকে চিরতরে ধ্বংস করতে চায়। ভেতরে ঢোকার সাথে সাথেই হঠাৎ করেই সেই একই বিপজ্জনক প্রাণীটি তাকে ভর করে। ভিক্টর এখন এক ভয়ঙ্কর ক্ষতবিক্ষত প্রাণী। তাকে ধরে একটি টেবিলের সাথে বেঁধে ফেলে। সে তার সাথে তাই করার চেষ্টা করে যা সে আগে তার শিকারদের সাথে করেছে। কিন্তু এবার চার্লস প্রস্তুত। তার কাছে একটি গ্রেনেড ছিল যা সে আগে থেকেই সাথে রেখেছিল। ভিক্টর যেই মাত্র তাকে হত্যা করতে যাচ্ছিল, চার্লস পিনটা টেনে দেয়। একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে যা পুরো বাড়িটাকে উড়িয়ে দেয়। একটি আত্মত্যাগ করা হয়। চার্লস নিজেকে হত্যা করে দৈত্যটিকে মারার চেষ্টা করে। এদিকে মায়া এবং তাদের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তারা গ্যাসের পাইপলাইনটি খুলে তাতে আগুন ধরিয়ে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। তারপর প্রাণীটি আবার আবির্ভূত হয়। এবার এটি আগের চেয়ে আরও বেশি বিপজ্জনক। এটি প্রচণ্ড হিংস্রতার সাথে আক্রমণ করে এবং কে মাটিতে ফেলে দেয়। দুর্বল হতে শুরু করে। ঠিক তখনই মায়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। প্রাণীটির মনোযোগ আকর্ষণ করার জন্য সে তার সামনে নিজেকে মেলে ধরে। সে একটি টেজার ব্যবহার করে প্রাণীটিকে সাময়িকভাবে অজ্ঞান করে দেয়। এর জন্য এই সময়টুকুই যথেষ্ট ছিল। সে গ্যাসে আগুন ধরিয়ে দেয়। একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তার চারপাশের পুরো এলাকা আগুনে জ্বলে ওঠে। সব কিছু ধ্বংস হয়ে গেছে বলে মনে হয় এবং তারপর হঠাৎ একটি অদ্ভুত আলোড়ন শুরু হয়। মাটি আবার কেঁপে ওঠে এবং হঠাৎ সব কিছু শান্ত হয়ে যায়। এখন সকাল, সব কিছু স্বাভাবিক দেখাচ্ছে। পুলিশ এবং চিকিৎসা দল এসে গেছে। তারা মৃতদেহগুলো পরীক্ষা করছে। মায়া বেঁচে আছে, কিন্তু আরও অনেকে মারা গেছে। এর দেহও সেখানে পড়ে আছে। মায়ার কিছুই পরিষ্কারভাবে মনে নেই। কী হয়েছিল জিজ্ঞাসা করা হলে সে শুধু বলে যে একটা বন্দুক যুদ্ধ হয়েছিল। তারপর একটা বিস্ফোরণ হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। সেই অন্য জগৎটার ব্যাপারে তার কিছুই মনে নেই। এদিকে হ্যারিস তার বাবার জন্য শোক করছে। সে বিশ্বাস করে যে তার বাবা অপরাধীদের সাথে লড়াই করতে গিয়ে মারা গেছেন। কিন্তু এখন গল্পের সবচেয়ে বড় মোড় আসে। আমাদের আসল সত্যটা দেখানো হয়। আমরা এতক্ষণ যা কিছু দেখেছি তা আসলে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটেছিল। গ্যাস স্টেশনটি বিস্ফোরিত হওয়ার মুহূর্তেই সবাই মারা গিয়েছিল। সেই পুরো ভয়ঙ্কর জগৎটা আসলে ছিল তাদের মৃত্যুর ঠিক আগের মুহূর্তগুলো।
প্রত্যেক ব্যক্তি নিজের মৃত্যুকে ভিন্ন ভিন্ন উপায়ে অনুভব করেছিল। ভিক্টরের দানবে পরিণত হওয়া, মানুষের অদৃশ্য হয়ে যাওয়া, অদ্ভুত সব ঘটনা, এ সবই ছিল তাদের চিন্তা ও ভয়ের বহিঃপ্রকাশ। প্রাণীটি আসলে কোনো সত্যিকারের দানব ছিল না, এটি ছিল প্রত্যেক মানুষের মৃত্যুর প্রতীক। প্রত্যেক ব্যক্তি যেমন মারা গিয়েছিল, তেমনি প্রাণীটিও মারা যায়। শেষে মায়াই একমাত্র বেঁচে থাকে। সে আসল পৃথিবীতে ফিরে আসে। বাকি সবাই মৃত। হ্যারিস তার বাবাকে হারিয়েছে এবং এই ঘটনাগুলো এক রহস্যই থেকে গেছে, কারণ সত্যটা কেবল তারাই দেখেছিল যারা আর এই পৃথিবীতে নেই।